আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের সাথে যে এপিসোডটি নিয়ে এসেছি, যেই ভৌতিক ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো আমাদের এক লিসেনার্স ভাই আমাকে পাঠিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাওয়া যাক। প্রথমেই আমার নাম আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার নাম হচ্ছে আরিয়ান। আমি একজন স্টুডেন্ট। আর আপনাদের এই ভৌতিক চ্যানেলে যদি আমার এই স্টোরিটা আপনাদের কাছে পড়ে ভালো লাগে, অবশ্যই আপনাদের লিসেনারদের আমার এই ভৌতিক ঘটনাগুলি শেয়ার করবেন। অবশ্যই আরিয়ান ভাই, কেন শেয়ার করব না? আমরা তো চাই যাতে আপনারা আমাদের কাছে আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা শেয়ার করুন। তো লিসেনার্স, পড়া শুরু করি আরিয়ান ভাইয়ের মতো করে। পড়াশোনা আমার মোটেও ভাল লাগে না। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়েছে। বেকারত্ব জীবন পার করছি। আর বেকারত্ব জীবন যে ছেলেটি পার করে, সেই একমাত্র বোঝে ফ্যামিলির অবহেলা কাকে বলে। তো ফ্যামিলি থেকে অনেক ধরনের কথাই আমি শুনতাম, নানান ধরনের অবহেলিত হতাম আমি। তো একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমার বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যায়। যখন আমি রাত 12টার দিকে বাড়িতে ফিরি, বাড়িতে ফেরার সাথে সাথেই বাবা মা মিলে আমাকে বকা দিতে শুরু করে। নানান ধরনের কথা আমাকে শোনায়। তাদের কথায় অতিষ্ঠ হয়ে এতটাই রাগ উঠে যায় যে আমি ঘর থেকে বের হয়ে যাই। ঘর থেকে বের হয়ে আমাদের বাড়ির পাশেই একটা রেল স্টেশন আছে, সেখানে গিয়ে আমি রেল লাইনে চিন্তা করলাম যে বসে কিছুটা নীরবতা পালন করি, কিছুটা শান্তি ফিল করার চেষ্টা করি। যদি ভালো লাগে তো পরবর্তীতে ফিরে আসবো বাড়িতে, আর না হলে আজকের রাতটা রেল লাইনে কাটিয়ে দেব। তো যেই ভাবা সেই কাজ, আমি রেল লাইনের দিকে হাঁটতে থাকি। রেল লাইনে গিয়ে যখন আমি বসবো, তখন দেখতে পেলাম যে আমার থেকে কিছুটা দূরে কে যেন বসে কান্না করছে। তো আমি কান্নার শব্দটা শুনেই তার দিকে অগ্রসর হয়ে তার কাছাকাছি গিয়ে দেখি একটা সুন্দর একটা মেয়ে বসে কান্না করছে। তখন আমি কৌতূহল হিসেবে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করে বসি যে, আপনি কে? আপনি এখানে বসে কেন কান্না করছেন? মেয়েটি কোনো জবাবই আমাকে দিল না। আপনি যে এখানে রাত বিরাত বসে আছেন, আপনার ফ্যামিলির সবাই তো হয়তোবা আপনাকে নিয়ে টেনশন করছে। তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে যখন আমাকে কিছু বলবে, মেয়েটির চেহারা দেখার সাথে সাথেই এতটা মায়াবী ফিল হলো যে মেয়েটার চেহারা এতটা মায়া কেন। তার চেহারা দেখার সাথে সাথেই আমি পুরো হিপনোটাইজ হয়ে যাই। তার চেহারা দেখার সাথে সাথে আমার আর অন্য কোনো কিছুর দিকে খেয়াল ছিল না। আমি তখন তার পাশে গিয়ে বসি। তখন সে আমাকে বলে উঠল যে পৃথিবীতে আমার কেউ নেই, আমার আপন বলতে কেউ নেই, আমি একা। আর আমার মাঝে অনেক কষ্ট, তাই আমি এখানে বসে বসে কান্না করছি। যখন মেয়েটির সাথে আমি কথা বলছিলাম, কথা বলতে বলতে এক মুহূর্তে একটা ট্রেন আমাদের দিকে আসতে লাগলো। কিন্তু আমার কোনো খেয়ালই ছিল না, আমার কোনো ধ্যানই ছিল না, আমি কোনো শব্দই শুনতে পাচ্ছিলাম না। ট্রেনটা যে আমাকে হর্ন দিচ্ছিল, সে হর্নের আওয়াজটা পর্যন্ত আমি পাচ্ছিলাম না, এতটা হিপনোটাইজ হয়ে যায়। তো ট্রেনটা যখন আমাদের একদম সামনাসামনি চলে আসে, কাছাকাছি চলে আসে, সেই মুহূর্তে কে একজন আমাকে জোরে টান দিয়ে মাটিতে ফেলে দেয় অনেকটা দূরে। রেল লাইন থেকে অনেকটা দূরে আমাকে টান দিয়ে ফেলে দেয় কে যেন। আমি চট করে উঠেই হাতে ব্যথা পাই। আমি হাত ধরে উঠেই লোকটির দিকে তাকিয়ে লোকটিকে একটা ঝাড়ি দিয়ে বলি যে, আপনি যে আমাকে বাঁচালেন
ওই মেয়েটাকে আপনি বাঁচালেন না? আপনি টান দিয়েছিলেন দুজনকে একসাথে টান দিতেন। তখন লোকটি বলল যে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো একা বসেছিলা, তুমি একা একা কথা বলতেছিলা, এখানে অন্য কোনো মেয়ে ছিল না। তখন আমি পুরো হতভম্ব হয়ে যাই, আমি পুরো অবাক হয়ে যাই যে কি বলছে লোকটা। আমার সাথে তো এইমাত্র একটা মায়াবী চেহারার একটি মেয়ে বসেছিল। যখন আমি লোকটিকে বলি যে আঙ্কেল আপনি এসব কি বলছেন, আমি এইমাত্র মেয়েটির সাথে কথা বলছিলাম, তখন লোকটি বলল যে তুমি যার সাথে কথা বলছিলে সে তো আসলে কোনো মানুষ নয়। যখন আমি শুনি যে আমি যার সাথে এতক্ষণ কথা বলছিলাম সে কোনো মানুষ নয়, এটা শোনাটা যে আমার কাছে কতটা শক ছিল, আমি পুরো অবাক হয়ে যাই, আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়ে যে এতক্ষণ আমি কার সাথে কথা বলছিলাম। তখন ওই আঙ্কেলটি আমার সাথে শেয়ার করলো যে কিছুদিন আগে আমি এই রেল স্টেশনেরই টিকিটম্যান ছিলাম। তো আমার রাত ফিরতে ফিরতে প্রায় 2টা 3টা বেজে যেত। আমি যখন রাত করে এখান দিয়ে বাড়িতে যেতাম, একদিন বাড়িতে যাওয়ার জন্য আমি উদ্দেশ্য করে এই পথ দিয়ে যেতে লাগলাম। হঠাৎ দেখি দূর থেকে একটা ট্রেন আসতেছে। তো ট্রেনের যে সামনের হেডলাইট আছে, সেই হেডলাইটে দেখতে পারলাম যে ট্রেনটার থেকে কিছুটা দূরে আর আমার থেকে কিছুটা কাছে একটা মেয়ে সুইসাইড করার জন্য রেল লাইনে বসে আছে। তো আমি তখন কিছু বুঝে না উঠতে পেরে আমি দৌড়ে যাই মেয়েটিকে বাঁচানোর জন্য। তো আমি মেয়েটির খুব কাছাকাছিও চলে যাই, তবে ট্রেনটা এতটাই গতিশীল ছিল যে আমি মেয়েটার কাছাকাছি যাওয়ার আগেই ট্রেনটা মেয়েটিকে তার ট্রেনের নিচে ফেলে দেয় ধাক্কা দিয়ে। আর আমি তার কাছাকাছি যাওয়ার ফলে ট্রেনের বাড়িটা আমিও খাই, খেয়ে অনেকটা দূরে পড়ি এবং কি আমার কাঁধের হাড় ভেঙে যায় দুটো। তো আমি হাড় ভাঙা নিয়ে মানে খুব কষ্ট পাচ্ছিলাম যে আমি মেয়েটাকে চেষ্টা করে বাঁচাতে পারিনি। আর সেই দিন থেকে এইখানে শত শত মানুষ মারা গেছে, অগণিত মানুষ মারা গেছে এখানে। ওই মেয়েটি প্রায়ই তার নিজের শরীরের বেশ ধরে এখানে বসে কান্না করে। কোনো অবলা পুরুষ বা নারী বা একাকিত্ব কোনো পুরুষ পেলেই সে এইভাবে বেশ ধরে তাদেরকে এইভাবে মেরে ফেলে। তো ঘটনাটি যখন আমি শুনি তখন আমার শরীর পুরো ঘামছিল। আমি এতটাই ভয় পেয়ে যাই যে তখনই আমার কাঁপুনি উঠে যায়। আর এমনিতেও হাতে ব্যথা পেয়েছি। লোকটি আমাকে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে আম্মু আব্বুকে পুরো ঘটনাটি বলার সাথে সাথে আম্মু আব্বু অনেক কান্নাকাটি করে। আর এর পরের দিন সকালে আমাকে একটা ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। তো সেদিন থেকে মোটামুটি ভালো। আর ওই দিন থেকে আমি আর ওই রেল লাইনে যাইনি। তো আশা করছি আমার ঘটনাটি ছোট হলেও আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। আসলে আমি আপনার কথাগুলো শুনি, আপনার কথাগুলো অনেকটাই ভালো লাগে আমার কাছে। আসলে আপনি মাঝে মাঝে যে কথাগুলো বলেন যে ভৌতিক যেই ঘটনাগুলি যাদের সাথে ঘটে তারাই ফিল করতে পারে যে সেই মুহূর্তটা কেমন ছিল। আসলে আমার সাথে যেই ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তটা আমার কাছে খুব ভয়ানক ছিল। আমার কাছে মানে বলে বোঝাতে পারবো না যে এত কিউট একটি মেয়ে, যাকে আমি মেয়ে ভেবেছিলাম, সে আসলে কোনো মেয়ে না, সে অশরীরী কোনো আত্মা ছিল। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে বলতে চাই যে আমার প্রথম ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার দ্বিতীয় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দ্বিতীয় ঘটনাটি ঘটে আমার চাচ্চুর সাথে। তো আমার চাচ্চুর সাথে যে ঘটনাটি ঘটে সেটি আমি আপনাদের সাথে আমার মতো করে আমি লিখে পাঠিয়েছি। তো আমি সেভাবেই বলছি। আমার সবে 1-1.5 মাস হয়েছে আমার বিয়ে হয়েছে। নতুন নতুন বিয়ে করেছি, আমি একজন ছেলে মানুষ।
আসলে যারা নতুন নতুন বিয়ে করে তারা বলতে পারবে যে বিয়ের পরের যে মুহূর্তটা সেটা কতটুক টেনশন দেয়, কতটুকু যন্ত্রণা দেয় একটা পুরুষকে। পুরুষ তখন মানসিক প্রেসারে পড়ে যায়। তেমনি আমিও ব্যতিক্রম নই। একদিকে মা বাবা, একদিকে স্ত্রী, এখন নতুন। নিজে যেমনভাবেই চলি, স্ত্রীকে নতুন এনেছি, পরের মেয়ে, তাকে তো আর খারাপ রাখা যায় না। তো তাকে ভালো রাখার জন্য আমি দুটি কাজ করতাম দিনে। একটি ছিল রাজমিস্ত্রির কাজ করতাম, আর দ্বিতীয়ত একটা চায়ের দোকানে প্রায় রাত 11টা 12টা অবধি আমি কাজ করতাম। তো দু জায়গা থেকেই যেমন পরিমাণ মানে টাকা উপার্জন করতাম, আমার সংসার মোটামুটি চলতো আলহামদুলিল্লাহ। তো একদিন আমার সাথে একটি ভয়ঙ্কর বিষয় ঘটে। আমি চায়ের দোকান থেকে রাতের প্রায় 11:30 বাজে, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি বাড়িতে আসব। আপনাদেরকে বলে রাখা ভালো যে গ্রাম অঞ্চলে রাতের 11টা মানে অনেকটাই গভীর রাত, আর সে রাতে গাড়ি পাওয়াটা, রিক্সা পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে যায়। তো আমি সে মুহূর্তে কোনো রিক্সা পাচ্ছিলাম না। বৃষ্টির দিন, এমনিতে বৃষ্টির দিনেও পাওয়া যায় না কোনো কিছু। হঠাৎ একটি অটো রিক্সা পেলাম। তো সেটিকে ডাক দিয়ে আমি ভাড়া না ফুরায়ে আমি রিক্সাতে উঠে পড়ি। আমি রিক্সাতে উঠে যখন সে তার আপন মনে রিক্সা চালাচ্ছিল, আমি কিছু বলিনি, যাক ধীরে ধীরে যাক, কারণ রাস্তার বিষয়, দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। তো সে যখন ধীরে ধীরে চালাচ্ছিল, তো সেই মুহূর্তে আমরা একটা নীরব জায়গায় চলে আসি, যে রাস্তার দুই সাইডেই আপনার বাঁশঝাড়, আর এই রাস্তা দিয়ে মানে অনেকটাই নীরব লাগে, দিন দুপুরেই অনেকটাই নীরব লাগে, আর এখন তো রাতের প্রায় 11:30টার মতো। তো সেই মুহূর্তটা আমার কেমন যেন গা শিউরে উঠছিল বারবার। এমন সময় আমি রাস্তার মাঝে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ দেখতে পাই। ড্রাইভার সাহেব ওই লাশটি দেখার সাথে সাথেই গাড়িটির ব্রেক ধরে গাড়িটি আটকে ফেলে, গাড়িটি আর সামনে এগোতে পারে না। ড্রাইভার সাহেব ওইটা দেখে ভয়ে দৌড়ে ওই জঙ্গল দিয়ে পালিয়ে যায়, আমাকে একা রেখে সে চলে যায়। আমি পুরো ভয়ে আতঙ্কিত হয়ে যাই যে এটা কি হলো। সামান্য একটা কাপড়ে মোড়ানো, এটা লাশ না অন্য কিছু, এটা না দেখেই সেইভাবে ভয়ে পালিয়ে গেল। আমি কৌতূহল ভাবে যে এটা কি দেখি, আমি রিক্সা থেকে নেমে, অনেকটাই অন্ধকার ছিল। এতটা অন্ধকার, যদি ওই রিক্সার লাইটটা না থাকতো হয়তোবা এই লাশটার উপর দিয়েই চলে যেতাম, টেরও পেতাম না। তো তখন আমি আস্তে 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 ওই লাশটির কাছাকাছি চলে যাই। গিয়ে মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম, তারপরও সাহস করে মুখটি খোলার চেষ্টা করলাম যে কার লাশটা এইভাবে ফেলে গেছে। তো যখন আমি মুখটা পুরো উন্মুক্ত করে দিলাম, দেখলাম ওই লাশটি আমার দিকে তাকিয়ে বিকটভাবে হাসতে লাগলো। আর তার হাসি দেখে আমি এতটাই ভয় পেয়ে যাই যে আমি ওইখান থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করি। তবে আমি যতই দৌড়াচ্ছি ততই যেন আমি পিছে চলে আসছি, যতই দৌড়াচ্ছি ততই যেন আমি পিছে চলে আসছি। মনে হচ্ছিল যে লাশটা আমার পায়ে টেনে ধরে রেখেছে, আমার এমন মনে হচ্ছিল তখন। আমি কিছু বুঝে না উঠতে পেরে তখন মাথায় আমার একটা কথা চলে আসলো যে এসব মুহূর্তে আয়াতুল কুরসি সূরা পড়লে এগুলো কেটে যায়। তখন আমি আবার আয়াতুল কুরসি পড়তে থাকি, সূরা পড়তে থাকি। এক মুহূর্তে দেখি যে আমার সামনে থেকে আরেকটা গাড়ি আসতেছে। তো গাড়িটার আলোতে দেখার সাথে সাথেই আমার ওই জিনিসটা আমার ছেড়ে দেয়। আমি দৌড়ে ওই গাড়িটার সামনে গিয়ে বলি যে ভাই গাড়িটা থামান। তো গাড়িটা যখন থামায় তখন আমি ওনাদেরকে খুলে বলি যে আমার সাথে ভাই এমন একটি ঘটনা ঘটেছে, আমাকে আপনারা হেল্প করুন। তখন ওই যে গাড়িটা ছিল ওই গাড়ির ড্রাইভার সামনে তাকিয়ে দেখেছে সামনে কিচ্ছু নেই, রিক্সাটা ছাড়া। তো সে বলল যে সামনে তো ভাই রিক্সা ছাড়া আর কিচ্ছু নাই,
আপনি কি দেখছেন? তখন বললাম যে ভাই আমি এসব বিষয় দেখছি, আমার সাথে এটা ঘটছে, ভাই দয়া করে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তো তখন ওই রিক্সায় ওই প্যাসেঞ্জারের সাথে শেয়ার করে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার সাথে সাথেই আমি হাত মুখ ধুয়ে ঘরে চলে যাই। ওই দিন আর খাবার টাবার খাই না, আমার ফ্যামিলিকেও কিছু বলি না, আর আমার ওয়াইফকেও কিছু বলি না। আমি হাত মুখ ধোয়ার পরে ঘরে গিয়ে আমি ডিরেক্টলি শুয়ে পড়ি। তো শোয়ার সাথে সাথে আমি আবারও ওরকম বিকট একটি হাসির শব্দ শুনতে পাই। হাসির শব্দ শুনতে পেয়ে আমার ভিতরে আবার একটি ভয় কাজ করছে যে ওই লাশটা কি আবারও বাড়িতে চলে আসলো, বাড়ির উঠোনে। আমি এটা দেখার জন্য আস্তে আস্তে খাট থেকে নেমে আমি দরজাটা খুলি। দরজাটা খুলেই আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না লাশটাকে উঠোনে, তবে হাসির আওয়াজটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এমন মুহূর্তে আমার বাড়ির উঠোনের সাইডে একটি শিমুল গাছ আছে, শিমুল তোলার গাছ। তো সেই গাছের দিকে আমার চোখ যায়। যখন আমি তাকিয়ে দেখি যে ওই গাছে ওই লাশটি বসে বিকটভাবে হাসতেছে, আর তার এতটা বিকটভাবে হাসি, তখন আমি এতটা ভয় পাই, আমি তখনই সেন্সলেস হয়ে যাই। যখন আমি সেন্সলেস হয়ে যাই তখন আমার ওয়াইফ ওঠে। আমার ওয়াইফ আমার ফ্যামিলিকে ডাক দেয়, আমার আম্মু আব্বুকে ডাক দেয়, দিয়ে আমার জ্ঞান ফিরায়। তো আমার জ্ঞান যখন ফিরে তখন আম্মু আব্বু অনেকটাই টেনশন করে যে হয়তো আমি অসুস্থ, কে আসে বিষয়। তখন আমি তাদেরকে আর মিথ্যাটা লুকিয়ে রাখি না, আমি সত্যটাই বলে দিই যে আমার সাথে এমন ঘটনা ঘটছে আসার সময়, আর এখনও দেখি বাড়ির উঠোনে এসে। তো এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তো তখনই আম্মু আমাকে পানি পড়া দেয়, সূরা পড়ে, সূরা ফাতিহা ইখলাস পড়ে আমাকে পানি পড়া দেয়। আমি খাই, খাওয়ার সাথে সাথে কিছুটা প্রশান্তি বোধ করি, মনে শান্তি আসে। তো তৎক্ষণাৎই আমি গিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। তো ওই দিন আর কিছু দেখি না। পরের দিন আম্মু আব্বু মিলে আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা তাবিজ দেয়। তবে আমি এরপরে অনেক দিন দেখি ওই লাশটাকে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষতি আমাকে করেনি সে। আর এই ছিল আমার ছোট্ট ঘটনাটি। তো ভাইয়া, যদি আমার এই দুটি ঘটনা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনার লিসেনারদের কাছে শেয়ার করবেন। আর আমার আরও অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। ভালো থাকবেন ভাইয়া, আপনি আমার জন্য দোয়া করবেন। প্রিয় লিসেনার্স, সবাইকে বলতে চাচ্ছি যে যাদের সাথে ঘটনাগুলি ঘটে একমাত্র তারাই রিয়েলাইজ করতে পারে, তারাই অনুভব করতে পারে যে ভৌতিক ঘটনাগুলি যাদের সাথে ঘটে তাদের সিচুয়েশনটা কেমন হয়। তখন আমরা কখনো শুনে বা পড়ে ফিল করতে পারবো না যে কেমন ছিল, তবে আমি যখন এই ঘটনাগুলি পড়ছিলাম আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়ছিল যে এতটা ভয়ানক ছিল দুটি ঘটনাই। তো আরিয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার ঘটনাটি আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর এভাবে যদি আমাদের লিসেনাররা আমাদেরকে সহযোগিতা করতে থাকে, আমাদের কাছে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি শেয়ার করতে থাকে, অবশ্যই আমরা আমাদের লিসেনারদের আরও নিত্য নতুন অনেক ভৌতিক ঘটনা শোনাতে পারবো। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। আর আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া বা আপনাদের ফ্যামিলির সাথে ভৌতিক ঘটনা ঘটে যাওয়ার কোনো গল্প যদি আমাদেরকে বা আপনার ঘটনাটি যদি আমাদের কাছে পাঠাতে চান, অবশ্যই ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনার নাম, আপনার পেশা এবং কি আপনার ঘটনাটি লিখে সেন্ড করতে পারেন। যদি আমাদের পড়ে মনে হয় যে না ঘটনাটি শেয়ার করার মতো, অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি।